প্রিয় বন্ধুরা ও দর্শক, আজকে আমি আপনাদের সাথে বেড়াতে যাব ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেটি হলো কার্জন হল চত্বর বা কার্জন হল এলাকা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিক্ষা ভবন, হাইকোর্ট এবং কার্জন হলের মাঝখানের যে ত্রিভুজ আকৃতির যে জায়গাটি রয়েছে সেই রাস্তার উপরে। আমি রাস্তা ক্রস করে ওপারে গিয়ে ধীরে ধীরে এই যে বাম দিকের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ ফুটপাত ধরে এগিয়ে আমি কার্জন হলে ঢুকবো। আমার বাম দিকে এই রেলিংয়ের ভিতর দিয়ে আপনারা কার্জন হলের একটু দেখতে পাচ্ছেন। আমরা একটু পরেই পুরো কার্জন হল আপনাদের সামনে তুলে ধরব এবং তখন কার্জন হলটি দেখতে অসাধারণ সুন্দর লাগবে বলে আশা করছি। ফুটপাত জুড়ে রয়েছে ফুলের বাজার বা প্রতিদিন যে বাজার বসে সেই ফুলের সমারোহ। নানা ধরনের ফুল নিয়ে বা ফুলের পসরা বসিয়ে এখানে পথিকদের উদ্দেশ্যে অথবা যারা ক্রেতা তাদের উদ্দেশ্যে এই পসরাগুলো সাজিয়েছেন দোকানিরা। আছে জীবন্ত ফুলের গাছ বা চারা। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুলের গাছ বা চারা অর্থাৎ নার্সারি, এবং এই নার্সারির গাছগুলো নিয়ে যাওয়ার জন্য যে টবের দরকার হয় বা রক্ষণাবেক্ষণের জন্য যে পাত্র দরকার হয় সেগুলো মাটির অথবা প্লাস্টিকের সবই এখানে রাখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে। এবং আপনারা যদি ফুলের গাছ কিনতে চান, টব কিনতে চান অথবা এগুলোকে ঝুলিয়ে রাখার মতো কোনো পাত্র কিনতে চান, নির্দ্বিধায় সোজা চলে যাবেন কার্জন হলের সামনে, অর্থাৎ কার্জন হল আর বাংলাদেশ শিশু একাডেমির মাঝখানের যে রাস্তাটি, এই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে অসংখ্য দোকান রয়েছে যা আপনারা দেখে মুগ্ধ হবেন। এটা একাধারে দর্শনীয়, তারপরে এটি প্রয়োজনীয়। কার্জন হল দেখতে পাচ্ছি আমরা বামে, চমৎকার পুরো কার্জন হল এক দৃষ্টিতে দেখা যাচ্ছে আমার সামনে। আমরা ধীরে ধীরে এই ফুটপাত ধরে এগোচ্ছি। দেখুন কত ক্যাকটাস এখানে রয়েছে, চমৎকার সব বিভিন্ন ধরনের ক্যাকটাস। অন্যান্য ফুল তো রয়েছেই, ফুল রাখার পাত্র বা ফুলের বাগান করার পাত্র বা যে সমস্ত প্লাস্টিকের টবগুলো ঘরের শোভাবর্ধন করবে গাছসহ, সেই টবগুলো এখানে কি সুন্দরভাবে রাখা হয়েছে। এগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে। আমার ডান দিকে মাথার উপরে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি মেট্রো রেলের পথ। এদিক দিয়ে মেট্রো রেল চলাচল করছে প্রতিনিয়ত, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে আমি টের পাচ্ছি। একটু পরে আপনাদের সেটাও দেখাবো এক ঝলক। আমার ডান পাশে দেখুন বাংলাদেশ শিশু একাডেমি চত্বর দেখা যাচ্ছে। এই শিশু একাডেমিতেও আমি অনেক দিন চাকরি করেছিলাম, প্রায় 2 বছর। যাই হোক, আমার সামনে পার হয়ে চলে আসলাম। আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দোয়েল চত্বর। এটি মূলত ঢাকা ইউনিভার্সিটি এরিয়া। এখান থেকে চারিদিকেই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন স্থাপনা রয়েছে, বাংলা একাডেমি রয়েছে, এখানে অনেক কিছু। এখানে আমাদের যে জাতীয় চেতনা সেই শহীদ মিনারটি রয়েছে এই এলাকাতেই। ঢাকা মেডিকেল কলেজ রয়েছে এখানে, সব কিছু এইটাকে ঘিরে এর চারপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা ঢুকে পড়লাম কার্জন হলের ভিতরে। বন্ধুরা, আমার সামনে যে লাল ইটের ভবনগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে, এটি আসলে কার্জন হল। অনেক বড় এলাকা নিয়ে এই কার্জন হল। যদিও পুরনো ব্রিটিশ আমলের এই ভবনগুলোর পাশাপাশি নতুন ভবনও তৈরি হয়েছে। আপনারা উপর দিয়ে দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলছে। এই মেট্রো রেল মাঝে মাঝেই দেখা যাবে। আমরা যেহেতু এখানেই কিছুক্ষণ থাকবো, অতএব মেট্রো রেল হয়তো আপনারা মাঝে মাঝেই দেখতে পাবেন। এখানে আছে সবুজ ঘাসের গালিচা, আছে নানান ধরনের ফুলের গাছ, আছে একটি বিশাল পুকুরের পিছন দিকে, এবং সামনের দিকে রয়েছে একটি গ্রিন হাউস। সম্ভবত বোটানি ডিপার্টমেন্ট এটি পরিচালনা করে। এছাড়াও এখানে নান্দনিক ভবনগুলোর পাশাপাশি নানান ধরনের বাগান, সুসজ্জিত এলাকা, চমৎকার সব কিছু মিলে অসাধারণ সুন্দর একটি জায়গা, যেখানে বিকেলের দিকে গেলে আপনার চমৎকার সময় কাটবে। ঘাসের উপরে বসে আপনি বন্ধুবান্ধবের সঙ্গে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। প্রয়োজনে এখানে বসে ছোটোখাটো কিছু খাবার দাবার খেয়ে সময় কাটাতে পারবেন।
এই অপূর্ব সুন্দর এলাকাটি ঘুরে বেড়ালে আপনার বেশ খানিকটা সময় খুব আনন্দে কেটে যাবে বলে আমার বিশ্বাস। কার্জন হল ঢাকার একটি বিখ্যাত ঐতিহাসিক ভবন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভবন হিসাবে ব্যবহৃত হয়। এতে ইউরোপীয় লাল ইট এবং ঐতিহ্যবাহী মুঘল নকশার এক অনন্য মিশ্রণ রয়েছে। উইকিপিডিয়ার তথ্য মতে 1904 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1921 সালে বিশ্ববিদ্যালয়ের অংশ হওয়ার আগে এটি প্রথমে একটি টাউন হল হওয়ার কথা ছিল। উইকিপিডিয়া অনুসারে কার্জন হল বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন, যা পুরাকীর্তি হিসাবে স্বীকৃত। এটি নির্মাণের জন্য অর্থায়ন দেন ভাওয়াল রাজকুমার এবং নির্মাণের উদ্দেশ্য ছিল ঢাকা কলেজের ব্যবহারের জন্য, এবং 1921 সালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এটি ঢাকা কলেজের লাইব্রেরি ছিল। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফেব্রুয়ারি 19, 1904 সালে ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল জর্জ নাথানিয়েল কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার নাম অনুসারেই ভবনের নামকরণ করা হয়।
বঙ্গভঙ্গ ঘোষিত হওয়ার পর প্রাদেশিক রাজধানী হিসাবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনা এলাকার যেসব ইমারতের গুরুত্ব বৃদ্ধি পায়, কার্জন হল তার মধ্যে অন্যতম। কার্জন হল নির্মিত হয়েছিল টাউন হল হিসাবে, কিন্তু শরীফুদ্দীন আহমেদ এক প্রবন্ধে দেখিয়েছেন এই ধারণা ভুল। এটি নির্মিত হয় ঢাকা কলেজের পাঠাগার হিসেবে এবং নির্মাণের জন্য অর্থ প্রদান করেন ভাওয়ালের রাজকুমার। এখানে আছে সবুজ ঘাসের গালিচা, আছে নানান ধরনের ফুলের গাছ, আছে একটি বিশাল পুকুরের পিছন দিকে এবং সামনের দিকে রয়েছে একটি গ্রিন হাউস। সম্ভবত বোটানি ডিপার্টমেন্ট এটি পরিচালনা করে। এছাড়াও এখানে নান্দনিক ভবনগুলোর পাশাপাশি নানান ধরনের বাগান, সুসজ্জিত এলাকা, চমৎকার সব কিছু মিলে অসাধারণ সুন্দর একটি জায়গা, যেখানে বিকেলের দিকে গেলে আপনার চমৎকার সময় কাটবে। ঘাসের উপরে বসে আপনি বন্ধুবান্ধবের সঙ্গে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, প্রয়োজনে এখানে বসে ছোটোখাটো কিছু খাবার দাবার খেয়ে সময় কাটাতে পারবেন। এই অপূর্ব সুন্দর এলাকাটি ঘুরে বেড়ালে আপনার বেশ খানিকটা সময় খুব আনন্দে কেটে যাবে বলে আমার বিশ্বাস। পাঠাগার হিসাবে এই ভবনের নাম ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জনের সম্মানে ভাওয়াল এস্টেটের রাজকুমারগণ, পাশাপাশি ছিলেন বিষ্ণু যশ আদিত্য ওরফে অরিত্র দাস। তারা অনেক লাখ টাকা খরচ করেছিলেন এবং পরবর্তীতে নামকরণ করা হয় কার্জন হল। একই বছর 19 ফেব্রুয়ারিতে লর্ড কার্জন ঢাকায় এসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পরের বছর বঙ্গভঙ্গ চূড়ান্ত হওয়ায় পূর্ববঙ্গ এবং আসাম নামক নতুন একটি প্রদেশ গড়ে ওঠে, যার রাজধানী হয় ঢাকা। ফলে কার্জন হলের গুরুত্ব তৎকালীন সময়ে বেড়ে যায়। 1908 সালে কার্জন হল নির্মাণ সম্পন্ন হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতে থাকে কার্জন হলে। পরবর্তী সময়ে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য, যা আজও ব্যবহৃত হচ্ছে। ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে কার্জন হল জড়িয়ে আছে। 1948 সালে এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার রাষ্ট্রভাষা হবে উর্দু এতৎ সংক্রান্ত ঘোষণার প্রতি প্রথম প্রতিবাদ জানিয়েছিল। 1948 সালের 24 মার্চ কার্জন হলে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে জিন্না পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা করলে কার্জন হলে উপস্থিত ছাত্ররা তখনই নো নো বলে প্রতিবাদ করে। 1904 সালে ভারতের ভাইসরয় লর্ড জর্জ নাথানিয়েল কার্জন এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তারই নামানুসারে এই ভবনের নাম হয় কার্জন হল। এই ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ এবং মুঘল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। আংশিকভাবে মুসলিম স্থাপত্য রীতি অনুসরণ করা হয় এতে। ভবনের বহির্পৃষ্ঠে লালচে লাল রঙের ইট ব্যবহার করা হয়েছে। আধুনিক স্থাপত্যবিদ্যা ও মুঘল কাঠামোয় সমন্বয়ে তৈরি করা হয়েছে এর খিলান ও গম্বুজগুলো। জর্জ নাথানিয়েল কার্জন বা লর্ড কার্জন অফ ক্যাডুলেস্টন ছিলেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একজন রাজনীতিক, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন উপনিবেশ
ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় হিসাবে 1899 থেকে 1905 সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে দুটি প্রদেশ করেছিলেন। কার্জন 1919 থেকে 1924 সাল পর্যন্ত পররাষ্ট্র দপ্তরের প্রধান হিসাবে কাজ করেছেন। ডার্বিশায়ারের ক্যাডেলিস্টন নিবাসী লর্ড স্কার্সডেইলির জ্যেষ্ঠ পুত্র এবং উত্তরাধিকারী, হ্যাম্পশায়ারের উইক্সেনফোর্ড পাবলিক স্কুল এবং পরে ইটন স্কুল ও অক্সফোর্ডের ব্যালিওল কলেজে শিক্ষালাভ করেন। অতীব রক্ষণশীল পরিবার থেকে আসা কার্জন একজন রক্ষণশীল হিসেবেই পরিচিত ছিলেন। ভারতের ভাইসরয় হওয়ার আগে তিনি খুব বেশি উচ্চ পদে আসীন ছিলেন না। পার্লামেন্ট সদস্য হিসাবে তিনি সাউথপোর্ট এর প্রতিনিধিত্ব করেছেন 1885 থেকে 86 সাল পর্যন্ত। 1891 থেকে 92 সালে তিনি ভারতের জন্য পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এবং পরে 1895 থেকে 98 সালে ফরেন আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী স্যালিসবেরি তাকে ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের পদ গ্রহণের আমন্ত্রণ জানালে তিনি অত্যন্ত বিস্মিত ও রোমাঞ্চিত হয়েছিলেন। কার্জন উন্নতি বলতে কৃষি, শিল্প, যাতায়াত ব্যবস্থার সমন্বিত উন্নতি বুঝতেন। তাই এই তিনটি দিকের প্রতি তিনি সমান মনোযোগী ছিলেন। 19বিংশ শতাব্দীর শেষ নাগাদ ভারতে 27,000 মাইল রেলপথ ছিল। এর সঙ্গে কার্জন আরও 6,000 মাইল রেলপথ যোগ করেন। প্রবৃদ্ধির হারের দিক থেকে এটি ছিল বিস্ময়কর। উন্নততর ব্যবস্থাপনার জন্য রেলপথকে পাবলিক ওয়ার্কস বিভাগ থেকে পৃথক করে নতুন সৃষ্ট রেলওয়ে বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। এই বোর্ড রাজ্যের রেলপথের পরিচালন ও তার বিকাশের দায়িত্ব পালন করে। শিল্প ও বাণিজ্যের তদারকির জন্য একটি নতুন শিল্প ও বাণিজ্য দপ্তর সৃষ্টি করেন। সেচ ব্যবস্থার উন্নয়নেও কার্জন সমপরিমাণে উদ্যোগী হয়েছিলেন। এই ব্যবস্থার সম্প্রসারণের জন্য তিনি 4 কোটি টাকা ব্যয় করেন এবং এতদ উদ্দেশ্যে একটি কমিশন স্থাপন করেন। একজন বড় মাপের সাম্রাজ্যবাদী হওয়া সত্ত্বেও কার্জন সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে তার জাগতিক কর্মকাণ্ডের সমাপ্তি টানেন। ব্রিটিশ শাসনের নিদর্শন হিসাবে তিনি কলকাতায় নির্মাণ করেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ব্রিটিশ মিউজিয়াম আর অক্সফোর্ডের বোদলেইয়ান লাইব্রেরির আদলে স্থাপন করেন ইম্পেরিয়াল লাইব্রেরি। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য কার্জন পুরাতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জেনারেল কানিংহাম সহ অন্যান্যদের দ্বারা পরিচালিত খনন কার্যকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দান করেন। ঐতিহাসিক স্থাপনা থেকে অফিস এবং অফিসারদেরকে তিনি কঠোরভাবে উচ্ছেদ করেন। এই সকল কাজ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে তিনি স্যার জন মার্শালের মধ্যে নতুন কানিংহাম খুঁজে পেয়েছিলেন। কার্জনের সর্বাপেক্ষা বিতর্কিত পদক্ষেপ ছিল বঙ্গভঙ্গ। চির অবহেলিত বাংলার ভাগ্য উন্নয়নের নামে তিনি রাজ্যটিকে দুভাগ করেন, এক পশ্চিমবঙ্গ এবং 2 পূর্ববঙ্গ ও আসাম। জাতীয়তাবাদীরা এই বিভাজনকে সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণে পাকাপোক্ত করার অভিসন্ধি হিসাবে দেখেন। কংগ্রেস একে ডিভাইড অ্যান্ড রুল নীতি হিসাবে আখ্যা দেন। বঙ্গভঙ্গ রদ আন্দোলনের স্বদেশী আন্দোলনের রূপ নেয়। বলা বাহুল্য, এই স্বদেশী আন্দোলন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। প্রিয় দর্শক, আজকের এই স্বল্প সময়ের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আসলেই যারা ঢাকার বাসিন্দা, যারা বাংলাদেশের অধিকাংশ এলাকার বাসিন্দা, তাদের কাছে এই জায়গাটির মধ্যে নতুনত্বের খুব বেশি কিছু না থাকলেও অনেকে এত খুঁটিয়ে হয়তো দেখেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো এক ঝলক চোখে পড়ে, কিন্তু ভিতরে কি আছে আপনারা জানেন না। তাদের জন্যই এই ভিডিওটি করা। আর যারা এখানকার স্টুডেন্ট, যারা এখানেই থাকেন, ঘুরে বেড়িয়েছেন, তাদেরকে নতুন কিছু বলার নেই। তারা এমনিতেই জানেন এই জায়গাটি কত সুন্দর এবং ভবনগুলো দেখতে কতটা মনোরম। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সাথেই থাকবেন আর সাজেশন জানাবেন আর কি কি সুন্দর জায়গা আছে যেগুলো আমি যেতে পারি এবং সাথে আপনাদেরকেও নিয়ে যেতে পারি। ভালো থাকবেন।